এসো এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তোমরা এখনও যারা খাতা কলম নিয়ে উপস্থিত হওনি, অবশ্যই খাতা কলম নিয়ে চলে এসো। সুন্দর করে প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে এগুলি মুখস্থ করে পরীক্ষা দিতে চাও। আশা করি তোমাদের পরীক্ষায় ফলাফল অনেক ভালো হবে, এটুকু আশা রাখি। তাই বেশি দেরি না করে চলো আজকের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা শুরু করা যাক। এসো, প্রথম প্রশ্ন বলছে, জনপদ বলতে কি বোঝো? উত্তর, সাধারণ মানুষ যেখানে বাস করত তাকে বলা হয় জনপদ। এই প্রশ্ন উত্তরগুলি সবই টেক্সট বই দেখে প্রতিটি লাইন পড়ে পড়ে খুঁজে খুঁজে লেখা। আশা করি তোমাদের বইয়ের যেখান থেকেই তোমাদের স্যার প্রশ্ন করুক না কেন, স্যার বা ম্যাম তোমাদের এটি পরীক্ষায় আসবে, এটুকু আশা রাখি। চলো পরের প্রশ্নটি হলো, মহাজনপদ বলতে কি বোঝো? উত্তর, প্রাচীনকালে ছোট ছোট জনপদগুলি যখন রাজ্যে পরিণত হতো তখন তাকে মহাজনপদ বলা হতো। পরের প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশে কয়টি মহাজনপদের কথা জানা যায়? উত্তর, ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদের কথা জানা যায়। পরের প্রশ্ন হলো, কয়টি মহাজনপদ শ্রেষ্ঠ ছিল? আমরা জানি 16টি মহাজনপদের মধ্যে 4টি মহাজনপদ শ্রেষ্ঠ ছিল। পরের প্রশ্ন হলো, এই 4টি বিশেষ মহাজনপদগুলির নাম কি কি ছিল? উত্তর, অবন্তী, বৎস, কৌশল ও মগধ। এই 16টির মধ্যে এই 4টি ছিল বিশেষ মহাজনপদ। এদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কোন মহাজনপদ ছিল? উত্তর, এদের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী ছিল মগধ। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি ছিল? উত্তর, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম ছিল অশোক। পরের প্রশ্ন হলো, মগধের রাজধানী কোথায় ছিল? উত্তর, মগধের রাজধানী ছিল রাজগৃহ। পরের প্রশ্ন হলো, গণরাজ্য কাকে বলা হয়? উত্তর, কয়েকটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক, সেখান থেকে কোনো রাজার শাসন ছিল না, অর্থাৎ সেখানে কোনো রাজা শাসন করত না। এই রাজ্যগুলিকেই গণরাজ্য বলা হতো। পরের প্রশ্ন হলো, দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্যের নাম লেখো। উত্তর, দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্যের নাম হলো মল্ল ও বজ্জী। পরের প্রশ্ন হলো, মগধ মহাজনপদের কয়টি রাজবংশ শাসন করত ও কি কি? উত্তর, মগধ মহাজনপদের 3টি রাজবংশ শাসন করত, যথা 1 হর্যঙ্ক, 2 শৈশুনাগ এবং 3 নন্দ বংশ। এই যে রাজাদের বংশানুক্রম, অর্থাৎ কোন বংশের পর কোন বংশ রাজত্ব করেছে, এমন একটি সুন্দর লিস্ট বা চার্ট তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেখো দেয়া রয়েছে। একদম 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত রাজাদের যে একটি তালিকা, সেটি পরপর দেয়া রয়েছে বংশানুক্রম হিসাবে। তোমরা সেই বংশানুক্রমের ভিডিওটি দেখতে পারো। পরের প্রশ্ন হলো, মল্লদের 2টি রাজ্যের নাম কি ছিল? উত্তর, মল্লদের 2টি রাজ্যের নাম ছিল পাবা ও কুশিনারা। পরের প্রশ্ন হলো, জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? উত্তর,
জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর। পরের প্রশ্ন হলো তীর্থঙ্কর কাদের বলা হয়? উত্তর, জৈন ধর্মের প্রধান প্রচারকদের তীর্থঙ্কর বলা হতো। আমরা জানি যারা জৈন ধর্ম প্রচার করতেন তাদেরকে এক কথায় বলা হতো তীর্থঙ্কর। এই জৈন তীর্থঙ্করদের মধ্যে মোট জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন কতজন? উত্তর, 24 জন। পরের প্রশ্ন হলো 23তম তীর্থঙ্করের নাম কি? উত্তর, 23তম তীর্থঙ্করের নাম ছিল পার্শ্বনাথ। পরের প্রশ্ন হলো 24তম তীর্থঙ্করের নাম কি? উত্তর, 24তম বা শেষতম হিসাবেও প্রশ্ন আসে। তোমাদের পরীক্ষায় এমনও আসতে পারে যে শেষ তীর্থঙ্করের নাম কি? তাহলে অবশ্যই বলতে হবে মহাবীর। পরের প্রশ্ন হলো মহাবীর কোন বংশের রাজপুত্র ছিলেন? উত্তর, মহাবীর লিচ্ছবি বংশের রাজপুত্র ছিলেন। পরের প্রশ্ন হলো মহাবীর কত বছর ধর্ম প্রচার করেন? উত্তর, মহাবীর 30 বছর ধর্ম প্রচার করেন। পরের প্রশ্ন হলো মহাবীর কোথায় মৃত্যুবরণ করেন? উত্তর, মহাবীর পাবা নগরীতে অনশন করে মৃত্যুবরণ করেন। পরের প্রশ্ন হলো জৈন ধর্মের মূল 4টি নীতি কি ছিল? আমরা জানি যারা জৈন ধর্ম গ্রহণ করত তাদের এই নীতিগুলি মেনে চলতে হতো। তার ভিতরে একটি হলো কোনো প্রাণী হত্যা করা যাবে না, 2 মিথ্যা কথা বলা যাবে না, 3 অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া যাবে না, 4 নিজের জন্য কোনো সম্পত্তি তৈরি করা যাবে না বা রাখা যাবে না। পরের প্রশ্ন হলো জৈন ধর্মের 2টি ভাগ কি কি? উত্তর, জৈন ধর্মের 2টি ভাগ ছিল দিগম্বর ও শ্বেতাম্বর। পরের প্রশ্ন হলো দিগম্বর কাদের বলা হতো? উত্তর, মহাবীরের মতোই ভদ্রবাহু ও তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না, তাদেরকেই দিগম্বর বলা হতো। অর্থাৎ যারা কোনো পোশাক পরিধান করতেন না তাদের দিগম্বর বলা হতো। পরের প্রশ্ন হলো শ্বেতাম্বর কাদের বলা হতো? আমাদের মনে রাখার একটা ভালো পদ্ধতি হলো আমরা জানি শ্বেত মানে সাদা, অর্থাৎ পার্শ্বনাথের মতে জৈনদের মধ্যে যারা সাদা কাপড়ের পক্ষপাতী ছিলেন এই জৈন সন্ন্যাসীদেরকেই শ্বেতাম্বর বলা হতো। অর্থাৎ এরা সাদা কাপড় পরিধান করতেন। পরের প্রশ্ন হলো দিগম্বরের নেতা কে ছিলেন? উত্তর, ভদ্রবাহু। পরের প্রশ্ন হলো শ্বেতাম্বরের নেতা কে ছিলেন? উত্তর, শ্বেতাম্বরের নেতা ছিলেন স্থূলভদ্র। পরের প্রশ্ন হলো বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? উত্তর, গৌতম বুদ্ধ। তোমাদের এই অধ্যায়ে মহাবীর এবং গৌতম বুদ্ধ কে কখন জন্মগ্রহণ করছে, কে কখন মৃত্যুবরণ করছে, কে কোথায় তপস্যা করছে, এগুলি খুবই গুলিয়ে যাবে। তাই এই প্রশ্ন উত্তরগুলির কনফিউশন দূর করার জন্য আমারই দেওয়া ভিডিও তোমরা একটু দেখতে পারো, যে একদিকে গৌতম বুদ্ধ একদিকে মহাবীর নিয়ে আলোচনা, কে কখন জন্মগ্রহণ করেছে, কে কখন মৃত্যুবরণ করেছে, এই বিষয়ে ডিটেলস দুটি পার্থক্য হিসেবে দেওয়া আছে, যাতে তোমাদের গুলিয়ে না যায় সেই ভিডিওটি দেখতে পারো, গৌতম বুদ্ধ এবং মহাবীরের ভিডিওটি। পরের প্রশ্ন হলো বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? উত্তর, গৌতম বুদ্ধ। পরের প্রশ্ন হলো গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কাপিলাবস্তুর কাছে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন হলো গৌতম বুদ্ধের অপর নাম কি? উত্তর, সিদ্ধার্থ। পরের প্রশ্ন হলো
সিদ্ধার্থ কত বছর বয়সে সংসার ত্যাগ করেন? উত্তর 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। পরের প্রশ্ন হলো সিদ্ধার্থ কোথায় তপস্যা করতেন? উত্তর গয়ার কাছাকাছি একটি পিপল গাছের নিচে বসে তপস্যা করতেন। পরের প্রশ্ন হলো বুদ্ধ প্রথম কত জনের মধ্যে উপদেশ প্রচার করেন? অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে বাণী সেগুলি প্রচার করেছিলেন। উত্তর 5 জনের মধ্যে। পরের প্রশ্ন হলো ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো? উত্তর গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান লাভের পর বুদ্ধ গয়া থেকে সারনাথে যান। সেখানে 5 জন সঙ্গীর মধ্যে তার ধর্ম প্রচার করেন। তাদের কাছে বুদ্ধ মানুষের জীবনের দুঃখের কারণগুলি ব্যাখ্যা করেন। পরবর্তী সময়ে এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন নামে অভিহিত করা হয়। পরের প্রশ্ন হলো আর্য সত্য কি? উত্তর বুদ্ধদেবের নিজের শিষ্যদের কাছে ব্যাখ্যা করে বলেছিলেন যে মানুষের দুঃখের কারণগুলি কি কি। তিনি আরও বলেছিলেন কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এই প্রশ্নগুলির ব্যাখ্যায় গৌতম বুদ্ধ যে 4টি মূল উপদেশ দেন, প্রতিটি উপদেশকেই বলা হয় আর্য সত্য। পরের প্রশ্ন হলো অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে? উত্তর গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায়ের কথা বলে গেছেন। এগুলিকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ শব্দটির অর্থ হলো পথ, তাই 8টি পথকে একত্রে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। পরের প্রশ্ন হলো প্রথম 4টি বৌদ্ধ সঙ্গীতি কোথায় কোথায় হয়েছিল? উত্তর প্রথম বৌদ্ধ সঙ্গীতি রাজগৃহে হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি বৈশালীতে হয়েছিল। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি পাটলিপুত্রে হয়েছিল। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কাশ্মীরে হয়েছিল। এটি সহজ করে মনে রাখার জন্য একটি লাইন তোমাদের মনে রাখতে হবে যে রাজার বউ পাটালি কেনে, অর্থাৎ রাজার থেকে রাজগৃহ, বউ থেকে বৈশালী, পাটালি থেকে পাটলিপুত্র এবং কেনে থেকে কাশ্মীর। পরের প্রশ্ন হলো বৌদ্ধ ধর্মের ভাগ দুটি কি কি? উত্তর বৌদ্ধ ধর্মের ভাগ দুটি হলো হীনযান এবং মহাযান। পরের প্রশ্ন হলো সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মের কোন মতের অনুসারী ছিলেন? উত্তর বৌদ্ধ ধর্মের বৌদ্ধ মতের অনুসারী ছিলেন। কারণ পরের প্রশ্ন হলো পিটক কথার অর্থ কি? উত্তর পিটক কথার অর্থ হলো ঝুড়ি। পরের প্রশ্ন হলো বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ছিল? উত্তর ত্রিপিটক। পরের প্রশ্ন হলো ত্রিপিটক কোন কোন পিটক নিয়ে গঠিত? উত্তর ত্রিপিটক সুপ্ত পিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক নিয়ে গঠিত। পরের প্রশ্ন হলো ত্রিপিটক কোন ভাষায় লেখা? উত্তর পালি ভাষায় লেখা। পরের প্রশ্ন হলো রত্ন কি? উত্তর জৈন ও বৌদ্ধ ধর্মে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপর গুরুত্ব দিতেন।
এই তিনটি বিষয়ই দুটি ধর্মেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই তিনটির এক একটিকেই বলা হয় রত্ন। পরের প্রশ্ন হলো ত্রিরত্ন বলতে কি বোঝো? উত্তর, সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপর জৈন ধর্মের অনুগামীরা জোর দিতেন। এই তিনটিকে একত্রে ত্রিরত্ন বলা হয়। পরের প্রশ্ন হলো নির্বাণ বা মুক্তি লাভের উপায় কি ছিল? উত্তর, নির্বাণ বা মুক্তি লাভের উপায় ছিল কঠোর তপস্যা করা। পরের প্রশ্ন হলো জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? উত্তর, পালি ভাষায় লেখা। এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি। পঞ্চম অধ্যায়ের সমস্ত শর্ট প্রশ্ন উত্তরগুলি, যেগুলি 1 নম্বর, 2 নম্বর অথবা 3 নম্বরেও আসতে পারে, প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে অল করে রাখতে পারো, যাতে এমন ভিডিওগুলি ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা পেতে পারো। পরীক্ষার আগে এগুলি মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে। আশা করি তোমরা এর ভিতর থেকে অনেক প্রশ্ন উত্তর পরীক্ষায় পাবে। বেশি কথা না বলে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।